আমরা শুরু করে দেই। আমরা এই জায়গায় প্রথমে যে টপিকটা নিয়ে যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। তাহলে এখন আমার প্রশ্ন, এই ভৌত জগৎ ও পরিমাপের কোথায় থেকে প্রশ্ন আসবে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বা রাজশাহী বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়? এখানে টপিক নম্বর 1। তাহলে যে টপিকটা এই ভৌত জগৎ ও পরিমাপের যে টপিকটা সবচাইতে বেশি হট টপিক, সবচাইতে হট টপিক হচ্ছে ত্রুটি নির্ণয়। ত্রুটি নির্ণয় এটা হচ্ছে সবচেয়ে হট টপিক। আর এই ত্রুটি নির্ণয়ের টেকনিকটা কি? ত্রুটি নির্ণয় টেকনিকটা হলো পার্সেন্টেজ অফ ত্রুটি। এইটা সমান হবে ত্রুটি ডিভাইডেড বাই আদি ইনটু 100%। এটা হচ্ছে শতকরা ত্রুটি বের করার সূত্র, ত্রুটি ডিভাইডেড বাই আদি ইনটু 100%। এই জায়গায় সেকেন্ড যেটা টপিক সেটা হচ্ছে মাত্রা ও একক নির্ণয়। আর 3 নম্বর টপিকটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়। এই তিনটার বাইরে ইনশাআল্লাহ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বা আমাদের রাজশাহী বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই তিনটা টপিকের বাইরে প্রশ্ন হবে না। এই তিনটা টপিক থেকে প্রশ্ন হওয়ার চান্স 99%। 1% হচ্ছে অন্যান্য টপিক থেকে আসতে পারে। তাহলে চলো এই টপিক রিলেটেড কোশ্চেন গুলো আমরা প্র্যাকটিস করি। খুব ভালো করে বুঝিও যে ধরো তোমাকে বললো যে ভর পরিমাপে ত্রুটি, যে ভর পরিমাপে ত্রুটি এই জায়গায় হচ্ছে 3%। এখানে তারপরে বললো বেগ পরিমাপে ত্রুটি 2%। তোমাকে বের করতে বলছে গতিশক্তি পরিমাপে ত্রুটি কত। গতিশক্তি পরিমাপে ত্রুটি কত। এখন এই গতিশক্তি বের করা ফর্মুলাটা কি? গতিশক্তি বের করা ফর্মুলাটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার। গতিশক্তি পরিমাপে ত্রুটি বের করা ফর্মুলাটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তুমি মনে রাখবে এই জায়গায় যখন আমি ত্রুটি বের করব, এই ত্রুটি বের করার ক্ষেত্রে ধ্রুবকের কোনো ভূমিকা নাই। ধ্রুবকের ভূমিকা নাই। 2 নম্বর নিয়মটা হচ্ছে পাওয়ার দ্বারা গুণন। পাওয়ার দ্বারা গুণ। দেখো তোমরা এই অঙ্কগুলা করার সময় দেখো ডিফারেন্সিয়েশন করছিলাম, মনে আছে? এই ত্রুটি নির্ণয় আমরা কিভাবে করছিলাম? এই ত্রুটি নির্ণয়টা আমরা কি ডিফারেন্সিয়েশন করে করছিলাম না? এবার কি তুমি একটা ম্যাজিক্যাল টেকনিক শিখতে চাও যে টেকনিক দিয়ে এই অঙ্কগুলা একদম দেখার সাথে সাথে উত্তর বলে দিতে পারবে? এই ম্যাজিক্যাল টেকনিক সবাই শিখতে চাও কিনা আমাকে একটু জানাও। যে এই ত্রুটি নির্ণয়ের অঙ্কগুলো একদম দেখার সাথে সাথে মার কাট 2 সেকেন্ডের মধ্যে অঙ্ক করে ফেলবে, এই ম্যাজিক্যাল কনসেপ্ট সবাই শিখতে চাও কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। খেয়াল করো, দেখো এই অঙ্কটা আমরা কিভাবে 2 সেকেন্ডে করি। আমরা একটু আগে বলছি ত্রুটি নির্ণয়ে ধ্রুবকের কোনো ভূমিকা নাই। তাহলে ধ্রুবকের কোনো ভূমিকা নেই মানে হাফের কোনো ভূমিকা নাই। খেয়াল করো, ও আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে। 3 নম্বর, যে আকারেই থাকুক মাঝখানে যোগ। খুব ভালো করে বুঝিও। তাহলে হাফের এখানে কোনো ভূমিকা নাই। তাহলে ভর পরিমাপে ত্রুটি কত? ভর পরিমাপে ত্রুটি হচ্ছে তোমার 3%। বেগ পরিমাপে ত্রুটি কত? বেগ পরিমাপে ত্রুটি হলো 2%। এখন এই যে পাওয়ারটা, পাওয়ার দ্বারা কি করতে হয়? গুণন করতে হয়। তাহলে পাওয়ার হলো 2। তাহলে এই 2 দ্বারা আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। পাওয়ার দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা হলো ভর পরিমাপে ত্রুটি, এটা হলো বেগ পরিমাপে ত্রুটি। তাহলে এই যে এই দুইটা জিনিস গুণ আকারে থাকুক ভাগ আকারে থাকুক, যে আকারেই থাকুক মাঝখানে কোন চিহ্ন? যোগ চিহ্ন। তাহলে মাঝখানে হলো যোগ চিহ্ন। তাহলে आंसर হবে 3% আর 4% 7%। দেখো এগুলো তোমার সৃজনশীলে আসা প্রশ্ন, তোমরা এক পাতা ভরে সমাধান করতা, অঙ্কের উত্তর কিন্তু কমপ্লিট। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা, কোপায়া দিতে পারছো কিনা। এবার তোমাকে যদি বলতো এই অঙ্কে ভরবেগ পরিমাপে ত্রুটি, ভরবেগ পরিমাপে ত্রুটি, তাহলে কি হইতো? খুব ভালো করে বুঝিও। এখন ভরবেগ মানে কি? তোমরা সবাই জানো ভরবেগ মানে P = mv। তাহলে এখানে m পরিমাপে ত্রুটি কত ভাইয়া? m পরিমাপে ত্রুটি হচ্ছে তোমার 3%। তাহলে এটা হলো 3%। আর বেগ পরিমাপে ত্রুটি কত? বেগ পরিমাপে ত্রুটি হলো তোমার 2%।
এরা গুণ আকারে থাকুক ভাগ আকারে থাকুক, মাঝখানে কোন চিহ্ন? যোগ চিহ্ন। তাহলে ভরবেগ পরিমাপে ত্রুটি হবে 5%। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা, কোপায় দিতে পারছো কিনা। একদম টেনশন করার কোনো কারণ নাই, আমার সাথে সাথে এই সাজেশন ক্লাসগুলোতে থাকো। ইনশাআল্লাহ তোমার গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোনো প্রবলেম হবে না। আমার এই বিশ্ববিদ্যালয়গুলোর বিগত 20 বছরের কোশ্চেনগুলো একদম ঠটস্থ চলে আসে। আমি জানি এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে কি আসে কি আসে না। একদম টেনশন ফ্রি থাকো, যা বলবো ইনশাআল্লাহ দেখবা পরীক্ষার হলে গিয়ে তাই চলে আসছে এই জায়গায়। তো এটা আমাকে একটু জানো তোমরা এই ব্যাপারটা তোমাদের কাছে কেমন লাগছে, এবং সবাই এখনো যারা বন্ধুদের মেনশন করে নাই মেনশন করতে থাকো, আমরা সবাই মিলে যাতে একসাথে ক্লাস করতে পারি। তাহলে এবার আমি আরেকটা অঙ্ক তোমাদের করতে দেব, এই অঙ্কের উত্তর তোমরাই বলবে, এই অঙ্কের উত্তর তোমরাই বলবে। তাহলে এই অঙ্কের উত্তরটা কিভাবে একটু খেয়াল করো। আমি বললাম ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি, ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি এটা হচ্ছে 3%। তো তোমাকে বললো তাহলে গোলকের 1 নম্বর আয়তন পরিমাপে শতকরা ত্রুটি, দুই নম্বর তোমাকে বের করতে বলছে ক্ষেত্রফল পরিমাপে শতকরা ত্রুটি। এখন বলো তো দেখি যে পরিমাপে শতকরা ত্রুটি বের করতে বলবে তখন তুমি কি করবা? যে পরিমাপে শতকরা ত্রুটি বের করতে বলবে ওইটা রিলেটেড বাচ্চারা একটা সূত্র লিখবা। তাহলে গোলকের আয়তন বের করার সূত্রটা কোনটা? হ্যাঁ বলো, গোলকের আয়তন বের করার সূত্রটা কোনটা? গোলকের আয়তন বের করার সূত্রটা হচ্ছে 4/3 পাই আর কিউব। একটু আগে আমরা কি শিখছি? আমরা শিখছি যে হচ্ছে এই ত্রুটি নির্ণয়ে ধ্রুবকের কোনো ভূমিকা নাই। তাহলে ধ্রুবকের কোনো ভূমিকা নাই কি? 4/3 এটা কিন্তু বাদ, এটা কিন্তু বাদ। এবার পাওয়ার দ্বারা কি হয়? গুণ হয়। তাহলে এখানে 3 আছে পাওয়ার, তাহলে 3 দ্বারা গুণ হবে ইনটু ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি কত পার্সেন্ট? ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি হলো 3%। তাহলে 3 ইনটু 3%, তাহলে आंसर হবে 9%। তার মানে দেখো যারা যোগ বিয়োগ গুণন করতে পারে তারা কিন্তু ফিজিক্সের অঙ্ক করতে পারে। আমার কিন্তু এই অঙ্কের উত্তর কমপ্লিট। এখন আমি যদি ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি বের করতে চাই তাহলে গোলকের এরিয়া কত? গোলকের এরিয়া হচ্ছে 4 পাই আর স্কয়ার। তাহলে আমি একটু বন্ধুদের কাছে শুনতে চাই তাহলে ক্ষেত্রফল পরিমাপে শতকরা ত্রুটি কত হবে? আমি জানি আমার সাথে যে সকল লক্ষ্মী ছোট ভাই ছোট বোন আছে তারা সবাই করতে পারবে। আরে ভাইয়া এত বড় বড় অঙ্ক যদি তুমি দেখার সাথে সাথে উত্তর বলে দিতে পারো, কেন তুমি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এমসিকিউ নিয়ে চিন্তা করো? ভাইয়া তোমরা আমাকে একটু জানাও, তাহলে আমাকে একটু জানাও যে হচ্ছে এখানে কথা হবে। অনেকে বলতেছে লেখা ক্লিয়ার না, যারা বলতেছে লেখা ক্লিয়ার না তোমার ওই জায়গায় ইন্টারনেটের সমস্যা ভাইয়া, হয়তো এখানে কোনো প্রবলেম নাই। একটু তুমি আবার নতুন করে জয়েন করো, আশা করি তোমার ঠিকঠাক হয়ে যাবে। তাহলে ওয়াও, অলরেডি आंसर আসা শুরু করছে। আমি দেখতেছি আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন প্রত্যেকটা অঙ্কের উত্তর দিতে পারছে। তাহলে তুমি দেখো যে এই অঙ্কগুলো তোমাদের কাছে আগে কত জটিল ছিল। তো এই অঙ্কগুলো যেহেতু তুমি দেখে দেখে উত্তর বলতে পারতেছো, তাহলে ফিজিক্স নিয়ে কি তোমার চিন্তা করার কোনো দরকার আছে কিনা এটা আমাকে একটু জানাও। यस, তাহলে আমাদের এখানে आंसर কত হবে? তাহলে এই জায়গায় 4 পাই এর কোনো ভূমিকা নাই, তাহলে 2টা সামনে আসবে ইনটু আর এর মান হলো 3%। তাহলে 2 ইনটু 3 মানে কত? 6%। তাহলে খেয়াল করো ত্রুটি নির্ণয়ের অঙ্ক যেভাবে আসুক আমি পারবো, এই কনফিডেন্স তৈরি হয়েছে কিনা? যাদের যাদের এই কনফিডেন্স তৈরি হয়েছে তারা লিখো যে আমি পারবো, আমি পারবো, আমাকে পারতেই হবে এবং আমি পেরে দেখাবো। এই জায়গায় যারা দেখা গেছে যে হচ্ছে টেনশনে আছো তারা এই ভর্তি পরীক্ষা চলাকালীন সময় কন্টিনিউয়াস বলবা আমি পারি, আমি পারবো, আমি পেরে দেখাবো, আমি পারি, আমি পারবো, আমি পেরে দেখাবো। এটা যদি তুমি প্রতিদিন 10 বার করে বলতে পারো, বিলিভ মি ভাইয়া, তোমার ভেতরে যে কনফিডেন্সটা তৈরি হবে এই কনফিডেন্সের জোরে তুমি ইনশাআল্লাহ তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েই দেখাবে ইনশাআল্লাহ, আমি বলে দিলাম। এবার আমরা এর পরের টপিকটা দেখো। আমি বলছিলাম 3টা টপিক থেকে প্রশ্ন আসবে। মাত্রা একক নির্ণয়। হ্যাঁ, এই যে মাত্রা এবং একক নির্ণয়ে তোমার গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার 20টা প্রশ্নের একটা বা দুইটা প্রশ্ন মাত্রা বা একক নির্ণয় থেকে থাকবে। গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার 2টা প্রশ্নের একটা প্রশ্ন মানে একটা প্রশ্ন বা 2টা প্রশ্ন অবশ্যই অবশ্যই মাত্রা নির্ণয় বা একক নির্ণয় থেকেই থাকবে। এখন তোমরা হয়তো চিন্তা করতেছো
যে ভাইয়া আমার তো মাত্রা একক নির্ণয় এতগুলা মাত্রা এতগুলা একক মুখস্থ করবো কিভাবে? আরে পাগল, তুমি এখনো পাগলই আছো। মাত্রা একক মুখস্থ করতে হয় না ভাইয়া। যদি তুমি সমীকরণ জানো তাহলে তুমি যে কোনো মাত্রা যে কোনো একক বের করতে পারবে, যে কোনো মাত্রা বা যে কোনো একক বের করতে পারবে। আমি ফর এক্সাম্পল দেখাই যে মাত্রা একক মুখস্থ করতে হয় না, আমি বলতেছি কোনো মাত্রা একক মুখস্থ করতে হয় না, ঠিক আছে? প্লিজ মুখস্থ করো না, যে কোনো মাত্রা একক তুমি বের করতে পারবে। যেমন ধরো আমরা কার মাত্রা বের করব? আমরা সান্দ্রতার গুণাঙ্কের মাত্রা বের করব, ইটা এর মাত্রা বের করব। এই মাত্রা এককের ক্ষেত্রেই তাহলে এবারে আমার কনসেপ্টটা হচ্ছে মাত্রা একক নির্ণয়। মাত্রা একক নির্ণয়, এই মাত্রা একক নির্ণয়তেও ধ্রুবকের কোনো ভূমিকা নাই, ধ্রুবকের কোনো ভূমিকা নাই, ধ্রুবকের কোনো ভূমিকা নাই। তুমি তিনটা জিনিস শুধুমাত্র মনে রাখো, দৈর্ঘ্য, এরপরে হলো ভর, এরপরে হচ্ছে সময়। খুব ভালো করে বুঝিও, দৈর্ঘ্য, ভর, সময়। এই জায়গায় এখানে মাত্রা আর হলো একক, এই তিনটা মাত্রা একক জানলে যে কোনো মাত্রা একক তুমি বের করতে পারবা। তুমি যদি এই তিনটা মাত্রা একক জানো তাহলে যে কোনো মাত্রা একক তোমার দ্বারা বের করা সম্ভব। এখন বলো তো দেখি, দৈর্ঘ্যকে কি দিয়ে প্রকাশ করা হয়? মানে দৈর্ঘ্যের ইংরেজিটা কি? লেন্থ। এই ইংরেজি নাম যা, তার বড় হাতেরটাই তার মাত্রা। কি বলছি বলো? খুবই সহজ কথা, ইংরেজি নাম যা, তার বড় হাতেরটাই তার মাত্রা। তাহলে এখানে দৈর্ঘ্যের ইংরেজি কি? লেন্থ। লেন্থ, তাহলে এর মাত্রা হবে ক্যাপিটাল এন। বলো, ভরের ইংরেজি কি? মাস। মাস, তাহলে এর মাত্রা হবে ক্যাপিটাল এন। সময়ের ইংরেজি কি? টাইম, তাহলে এর মাত্রা হবে ক্যাপিটাল টি। আর তোমরা এসআই একক সবাই জানো, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কেজি, আর সময়ের একক হলো সেকেন্ড। এটা এসআই একক, আরো অনেক একক আছে। তো মাত্রা থেকে যেহেতু একটা প্রশ্ন আসবে, এই প্রশ্নটার উত্তর এখন তোমরা সবাই ইনশাআল্লাহ দিতে পারবে। যেমন তোমাকে বলবো যে বলের মাত্রা কি? বলের মাত্রা কি? খেয়াল করো, তাহলে বলের মাত্রা হলো এফ। তুমি যার মাত্রা বের করতে বলবে ওইটা আছে এমন একটা সমীকরণ চিন্তা করবে। আমি আবারও বলতেছি, যার মাত্রা বের করব ওইটা আছে এমন একটা সমীকরণ চিন্তা করব। তাহলে তুমি খেয়াল করো, বলের মাত্রা বের করতে বলছে, তাহলে বল আছে, তোমাকে বলছে যে বলের মাত্রা, বল এর মাত্রা, তাহলে বল আছে এমন একটা সমীকরণ চিন্তা করতে হবে। তাহলে বল আছে এমন একটা সমীকরণ F = ma। এখন m এর সমান আমরা কি জানি? v/t, বেগ বাই সময়। তাহলে খেয়াল করো, ভরের মাত্রা কি? ভরের মাত্রা হলো ক্যাপিটাল এম, একটু আগে আমরা লিখছি ভরের মাত্রা হলো ক্যাপিটাল এম। আর বেগ, বেগের তুমি মাত্রা জানো না। আচ্ছা, বেগের তুমি মাত্রা না জানো, বেগের তো তুমি একক জানো নাকি? অথবা তুমি ত্বরণের একক জানো, একক থাকলেও মাত্রা বের করা যাবে। তাহলে বেগের একক হলো মিটার পার সেকেন্ড। আচ্ছা, মিটার কিসের একক ছিল? মিটার কিসের একক ছিল? দৈর্ঘ্যের একক। তাহলে দৈর্ঘ্যের মাত্রা কি? আচ্ছা, আমরা এখান থেকে দেখাই, একবারে দেখাই, এটা আসলে করার দরকার নেই। ত্বরণের একক আমরা সবাই জানি মিটার সেকেন্ড ইনভার্স 2। ত্বরণের একক হলো মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে খেয়াল করো, মিটার কিসের একক ছিল? মিটার হলো দৈর্ঘ্যের একক। তাহলে দৈর্ঘ্যের মাত্রা হলো ক্যাপিটাল এন। তাহলে দৈর্ঘ্যের মাত্রা হলো ক্যাপিটাল এন। খেয়াল করো, সেকেন্ড, সেকেন্ড কিসের একক ছিল? সেকেন্ড হলো তোমার সময়ের একক। তাহলে সময়ের মাত্রা হলো ক্যাপিটাল টি, সময়ের মাত্রা হলো ক্যাপিটাল টি। তাহলে lt ইনভার্স 2, lt ইনভার্স 2। তাহলে খেয়াল করো, এই জায়গায় ভরের মাত্রা ক্যাপিটাল এন, ত্বরণের মাত্রা হলো lt ইনভার্স 2, তাহলে বলের মাত্রা হবে mlt ইনভার্স 2। তাহলে আমাকে একটু বলো তো দেখি, তাহলে বলের মাত্রা কি মুখস্থ করা লাগবে না তুমি সমীকরণ দিয়ে বের করতে পারবে? এখন তোমাকে হয়তো বললো যে ভাই তুমি কাজের মাত্রা বের করো। তাহলে কাজের মাত্রা w সমান কি? w সমান হলো fs। তাহলে একটু বল যে এখানে বলের মাত্রা তুই কি বের করছস? m l t ইনভার্স 2। আর সরণের মাত্রা তুই কি বের করছস? সরণের মাত্রা, সরণ মানে কি? সরণ কার মতো? দৈর্ঘ্যের মতো। সরণ, দৈর্ঘ্য, ব্যাসার্ধ, দূরত্ব, এগুলো তো সবই দৈর্ঘ্য নাকি? সরণ, দৈর্ঘ্য, ব্যাসার্ধ, দূরত্ব, এগুলো তো সবই দৈর্ঘ্য। তাহলে সবই যদি দৈর্ঘ্য হয়, তাহলে এই যে দৈর্ঘ্যের মাত্রা কি? দৈর্ঘ্যের মাত্রা হলো এই যে লেন্থ, ক্যাপিটাল এন, ক্যাপিটাল এন। তাহলে তোমার কি হবে? m l আর l এ হচ্ছে n স্কয়ার t ইনভার্স 2। তাহলে m l স্কয়ার t ইনভার্স 2, এটা হলো তোমার কাজের মাত্রা। তোমাকে বললো যে ক্ষমতার মাত্রা কি? ক্ষমতার মাত্রা কি? তাহলে ক্ষমতার মাত্রা p সমান হলো w ডিভাইডেড বাই t। আচ্ছা, w এর মাত্রা একটু আগে তুমি কি বের করছো? m l স্কয়ার t ইনভার্স 2। এই যে m l স্কয়ার t ইনভার্স 2 ডিভাইডেড বাই সময়ের মাত্রা কি?
সময় মাত্রা হলো ক্যাপিটাল টি, তাহলে এটা কি আসতেছে m l স্কয়ার t ইনভার্স 3, তাই না? m l স্কয়ার t ইনভার্স 3। এখন আমাকে বলো তো দেখি, তাহলে কোন মাত্রা একক কি আমাকে মুখস্থ করতে হবে? তারপরও যদি তোমাদের মাত্রা একক নিয়ে প্রবলেম হয়, আমি এই মাত্রা একক নির্ণয়ের একটা ডিটেইলস ক্লাস আছে আমাদের শিখিও শিখাই ইউটিউব চ্যানেলে। শিখিও শিখি ইউটিউব চ্যানেলে মাত্রা একক নির্ণয়ের একটা ডিটেইলস ক্লাস আছে। তো সেই ক্লাস দেখে তোমরা মাত্রা এককের যত কনফিউশন আছে সব কনফিউশন দূর করতে পারবে। আমি তোমাকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ, উচ্চ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দাও বা যেখানেই পরীক্ষা দাও, সেখানে মাত্রা একক থেকে একটা বা দুইটা প্রশ্ন আসবেই আসবে। এখন এই জায়গায় তাহলে সবাই আমাকে বলো যে এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা, আমাকে এটা একটু জানাও যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। কিসের টেনশন করো ভাই? তুমি এতদিন ইউনিট প্রিপারেশন নিছো, ফিজিক্সে ভুলে গেছো তা না। তুমি তো 2 বছর ফিজিক্স পড়ছো, 2 বছর না 4 বছর টানা ফিজিক্স প্রাইভেট পড়ছো। এখানে হয়তো তুমি সাধারণ জ্ঞান এই জায়গায় 2 মাস পড়তেছিলা, তার মানে যে সব ফিজিক্স গুলাই ফেলছে ব্যাপারটা কিন্তু তা না, সব তোমার মাথাতে আছে। এই জায়গায় তুমি যদি টেকনিক্যালি একটা ভালো জায়গায় আসো, সবকিছু তোমার কিন্তু মনে আসবে এবং তুমি এইভাবে প্রত্যেকটা জিনিস শেখা সম্ভব। সবকিছু পড়তে হবে না, আমি বলছি 30% পড়া ইম্পর্টেন্ট। এই প্রথম চ্যাপ্টার থেকে আমি মাত্র 3টা টপিক দিছি, এই 3টা টপিকের 2টা টপিক আমি অলরেডি আলোচনা করছি। এবার আমরা 3 নম্বর টপিকে আসবো। 3 নম্বর টপিকে আসবো। হ্যাঁ, তোমাকে কি করতে হবে? বেশি বেশি বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। বিগত বছরের প্রশ্ন কই থেকে প্র্যাকটিস করবে? বিগত বছরের প্রশ্ন অবশ্যই তোমাকে একটা ভালো রেফারেন্স বই কিয়া করতে হবে। বিগত বছরের কোশ্চেন তুমি প্র্যাকটিস করবে এনআরজি থেকে। ফিজিক্সের জন্য উচ্চ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, এই পরীক্ষার জন্য এনআরজি পড়ো। এনআরজির কোন অংশ পড়বা? বুয়েট টুয়েট রুয়েট টুয়েটের প্রশ্ন বাদে বাকি যা আছে সেগুলো পড়বা। রিটেনের জন্য কোনো কিছু পড়তে হবে না ভাইয়া, মানে বুয়েট টুয়েট রুয়েট টুয়েটের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে না। তারপরে এখানে রিটেনের জন্য যে জিনিসগুলো দেয়া আছে সেটা পড়তে হবে না। এমসিকিউ গুলো প্র্যাকটিস করো আর থিওরি গুলো পড়ো, মানে এখানকার আলোচনাগুলো পড়ো। ইটস মোর দ্যান এনাফ। আর আমি যে সাজেশন দেব সেই সাজেশনটা ফলো করো ইনশাআল্লাহ। এখন তাহলে আমরা মাত্রা একক বের করা শিখলাম, মাত্রা একক বের করা শিখলাম। এই জায়গায় এবার আমরা 3 নম্বর টপিক, ভার্নিয়ার ধ্রুবকটা আসলে কি? ভার্নিয়ার ধ্রুবক কি ভাইয়া? এই জায়গায় আরেকটা কথা বলি, ক্লাস কিন্তু সেভ থাকবে না, অতএব তোমাকে শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে। ক্লাস নোট করে ফেলো সাথে সাথে, আমরা যাতে একসাথে সব জিনিসগুলো শিখে ফেলতে পারি। এখন ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে, এইটা হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘর। এইটাকে আমরা বলি হলো ভার্নিয়ার ধ্রুবক। যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর থেকে ভার্নিয়ার স্কেলের এক ঘর বাদ দিলে যেটা থাকে সেটা হলো ভার্নিয়ার ধ্রুবক। তো এই ভার্নিয়ার ধ্রুবক থেকে প্রায়ই তোমার প্রশ্ন আসে। এবার আমি আসি যে তোমার প্রশ্নটা হলো এরকম যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 9 ঘর ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সমান। ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়াল টু ভার। ভার্নিয়ার ধ্রুবক কত? প্রধান স্কেলের ক্ষুদ্রতম 9 ঘর ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সমান। ভার্নিয়ার ধ্রুবক কত? তাহলে আমাকে একটু বলো তো দেখি, এই জায়গায় ভার্নিয়ার ধ্রুবক মানে হচ্ছে প্রধান স্কেলের এক ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘর। আচ্ছা বলো তো প্রধান স্কেলে কি থাকে? মিটারে আঁকা থাকে, সেন্টিমিটারে আঁকা থাকে, মিলিমিটারে আঁকা থাকে। তাহলে আমাকে বলো তো দেখি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত? সবাই আমাকে এটা একটু কমেন্ট করে জানাও যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত? অনেকে বলতেছে যে ভাইয়া আমরা ফিজিক্স ভুলে গেছি। ভাইয়া তোমাকে ফিজিক্স মনে করায় দেওয়ার দায়িত্ব আমার, ম্যাথ মনে করার দায়িত্ব আমার। ইনশাআল্লাহ তুমি আমার সাথে থাকো, তুমি ফিজিক্স ম্যাথে হাইয়েস্ট মার্ক পাবা, তুমি ফিজিক্স ম্যাথে হাইয়েস্ট মার্ক পাবা ইনশাআল্লাহ, টেনশন নিও না কোনো। এভাবে তুমি টেকনিক্যালি পড়ো, দেখবা যে হচ্ছে তুমি ফিজিক্স ম্যাথে হাইয়েস্ট মার্ক পাবা। আমাকে একটু বলো যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত? তাহলে
প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, তাহলে এটা হচ্ছে 1 মিলিমিটার। এবার মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘর। দেখো ভার্নিয়ার স্কেলের 10 ঘর, ভার্নিয়ার স্কেলের 10 ঘর সমান কি হবে? ভার্নিয়ার স্কেলের 10 ঘর সমান হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম 9 ঘর। তাহলে বলো তো দেখি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 9 ঘরের দৈর্ঘ্য কয় মিলিমিটার হবে? প্রধান স্কেলের ক্ষুদ্রতম 9 ঘরের দৈর্ঘ্য কত মিলিমিটার হবে? তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 9 ঘরের দৈর্ঘ্য হবে 9 মিলিমিটার। তাহলে এই জায়গায় 10 ঘর সমান হবে 9 মিলিমিটার, তাহলে এক ঘর সমান কত হবে? এক ঘর সমান হবে 9 ডিভাইডেড বাই 10 মিলিমিটার। তাহলে তোমার आंसर কত হবে? 1 ডিভাইডেড বাই 9 বাই 10 মিলিমিটার। তাহলে ক্যালকুলেশন করলে এটা হবে 1 ডিভাইডেড বাই 10 মিলিমিটার, তার মানে 0.1 মিলিমিটার। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা, কোপায় দিতে পারছো কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। যে সবাই একটু কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। ইনশাআল্লাহ এই তিনটা টপিক থেকেই ম্যাথ রিলেটেড অংশে এই তিনটা টপিক থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, এই তিনটা টপিক থেকে প্রশ্ন আসার চান্স 95 টু 99%। আর অন্যান্য টপিক থেকেও প্রশ্ন আসতে পারে কিন্তু সম্ভাবনা খুব কম। হ্যাঁ, চান্স পাওয়ার জন্য কিন্তু তোমার 100তে 100 পাওয়া লাগবে না। চান্স পাওয়ার জন্য 100তে 60 100তে 70 পাওয়া কিন্তু সেভ নাম্বার। অতএব আমি তোমাকে যে সাজেশনটা দিচ্ছি সেই সাজেশন মাফিক পড়াশোনা করো, ইনশাআল্লাহ তোমার চান্স কেউ আটকাইতে পারবে না। হয়তো তুমি ফার্স্ট হইতে পারবে না কিন্তু চান্স কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। এই জায়গায় তাহলে আমাদের প্রথম অধ্যায়ের এই জিনিসগুলো তোমাকে একটু ভালো করে পড়তে হবে। এখন আমাকে এটা একটু বল যে হলো ভেক্টরের তো হলো শত শত টপিক আছে। ভেক্টরে এই শত শত টপিকের মধ্যে কয়টা টপিক দেব সাজেশন আকারে? ভেক্টরের এই শত শত হাজার হাজার টপিকের মধ্যে কয়টা টপিক দেব? আমি তোমাকে গুনে গুনে ইনশাআল্লাহ 4টা লাইন দেব। এই 4 লাইন থেকে প্রশ্ন হবে, প্রশ্ন হওয়ার চান্স অনেক বেশি। আমি তোমাকে প্রথমে 4 লাইন দেব, দেখো গুনে গুনে 4 লাইন দেব। ফার্স্ট অফ অল এই জায়গায় সমান্তরাল আর হচ্ছে লম্ব। দেখো আমার প্রথম লাইন নম্বর 1 নম্বর জিনিস, সমান্তরাল মানে a ক্রস b ইকুয়াল টু 0, ক্ষেত্রফল ইকুয়াল টু 0, অন্তর্ভুক্ত কোণ ইকুয়াল টু 0 ডিগ্রি। তারপরে এই জায়গায় অনুরূপ সহগের অনুপাত সমান, অনুরূপ সহগের অনুপাত সমান। খুব ভালো করে বুঝিও ভাইয়া, যা বলবো ইনশাআল্লাহ তাই দেখবা, পরীক্ষা হলে গিয়ে দেখবা সেটাই চলে আসছে। লম্ব, লম্ব মানে হচ্ছে a ডট b ইকুয়াল টু 0 আর অন্তর্ভুক্ত কোণ হলো 90 ডিগ্রি। এটা হলো এই টপিকটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে সকল বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর নাই তাদের জন্য সবচেয়ে হট টপিক ভেক্টর অধ্যায়। ভেক্টর অধ্যায়ের সবচেয়ে হট টপিক এটা, সবচেয়ে হট টপিক। দেখো এটা হচ্ছে হট, এটা অনেক বেশি গ্ল্যামারাস, এখান থেকে প্রশ্ন আসবেই। হ্যাঁ, তাহলে এখন দেখো কিভাবে প্রশ্নটা আসবে। ভেক্টর a ইকুয়াল টু 3i মাইনাস 2j প্লাস 4k ও ভেক্টর b ইকুয়াল টু 6i মাইনাস 4j প্লাস mk হলে 1 নম্বর m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। সমান্তরাল। আর 2 নম্বর প্রশ্ন, m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। তো এই জায়গায় এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, আমি একদম আস্তে আস্তে তোমাকে দেখাবো, সব দেখাবো, কোনো চিন্তা নিবা না। খেয়াল করো এই জায়গায় এই যে সমান্তরাল হওয়া যে কথা, ক্রস গুণফল শূন্য হওয়া একই কথা। ক্রস গুণফল দিয়ে আমরা ক্ষেত্রফল বের করি, এটা তোমরা সবাই জানো। ক্রস গুণফল দিয়ে ক্ষেত্রফল বের করে কি গুণফল দ্বারা? ক্রস গুণফল দ্বারা। তাহলে ক্রস গুণফলের মান শূন্য,
অন্তর্ভুক্ত ভেক্টর দ্বারা অন্তর্ভুক্ত কোন 0 ডিগ্রি অনুরূপ সহগগুলোর অনুপাত সমান। অনুরূপ সহগগুলোর অনুপাত সমান মানে কি? i ডিভাইডেড বাই i, খুব ভালো করে বুঝিও, j ডিভাইডেড বাই j, k ডিভাইডেড বাই k, এই অনুপাতটা যদি সমান হয় তাহলে আমরা বুঝবো ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। হ্যাঁ, মানে i ডিভাইডেড বাই i ইকুয়াল টু j ডিভাইডেড বাই j ইকুয়াল টু k ডিভাইডেড বাই k। তাহলে আমার ফার্স্ট প্রশ্নে কি বলছে? m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল? তাহলে সমান্তরাল হলে কি হবে? অনুরূপ সহগের অনুপাত কি হবে বলো? সমান। সমান্তরাল হলে অনুরূপ সহগের অনুপাত সমান। তাহলে এখানে অনুরূপ সহগের অনুপাত সমান মানে কি? তাহলে j ডিভাইডেড বাই j ইকুয়াল টু k ডিভাইডেড বাই k, i ডিভাইডেড বাই i। তাহলে এখানে i কত? 3, এখানকার i কত? 6 সমান j ডিভাইডেড বাই j, এখানকার j কত? -2, এখানকার j কত? -4 ইকুয়াল টু k ডিভাইডেড বাই k। তাহলে এখানকার k কত? 4, এখানকার k হলো m, তাহলে 4 ডিভাইডেড বাই m, এটা সমান। কারণ সমান্তরালের কন্ডিশনটা হলো অনুরূপ সহগের অনুপাত সমান। তাহলে এবার যে কোনো দুটো নিয়ে কাজ করো, তাহলে 3/6 ইকুয়াল টু 4/m, তাহলে ক্যালকুলেশন করলে 3m ইকুয়াল টু 24, তাহলে m এর মান হলো 8। সবাই আমাকে বলো যে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? সবাই আমাকে একটু কষ্ট করে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? m এর মান হচ্ছে 8। তাহলে আমাদের এখানে m এর মান হচ্ছে 8। আচ্ছা ভাইয়া, তোমরা কি এখানে আরেকটা কোপানো প্রসেস শিখতে চাও? এটা তোমরা ক্রস গুণফল করে অনেক কিছু করে করো, কিন্তু এটাই একটা কোপানো প্রসেস। কিন্তু এই অঙ্কটা কি আরো কোপানো প্রসেস দেখতে চাও? তাহলে আরেকটা কোপানো প্রসেস হলে তাহলে দেখাই যে এটা তুমি কিভাবে করবে। খেয়াল করো, 3 6, 3 6 কয় গুণ হইছে? খুব ভালো করে বুঝিও, 3 6 কয় গুণ হইছে? 2 গুণ। 3 6 কয় গুণ হইছে? 2 গুণ। তাহলে বলো তো দেখি, এই জায়গায় কে কে, তাহলে এই চারটাও কয় গুণ হবে? 2 গুণ হবে। তাহলে 4 2 গুণ হলে आंसर কত? 4 2 গুণ হলে आंसर কত? 8। তাহলে এখানে m এর মান হবে 8। কেল্লা ফতে আমার ঝামেলা কমপ্লিট। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? সবাই আমাকে বলো যে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? ভাইয়া, তোমরা যারা এই ইউনিট প্রিপারেশন নিচ্ছ, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তারা অলরেডি এই জিনিসগুলো হয়তো তোমাদের টিচাররা করাইছে। তোমার টিচার যদি এই প্রসেসে না করায়, মানে একটু আগে আমি ত্রুটি নির্ণয় দেখাইছি, ত্রুটি নির্ণয় যেভাবে সহজে করাইছি, তোমার টিচার যদি ওই প্রসেসে না করায়, তোমার টিচার যদি এগুলাতে এরকম করে 3 6 দ্বিগুণ 4 8 দ্বিগুণ এই প্রসেসে না করায়, তাহলে তুমি জেনে রাখবে তুমি যে যে প্রসেস শিখছো তার চাইতে প্রত্যেকটা অঙ্কের সহজ প্রসেস এখানে আছে ইনশাআল্লাহ। আমি তোমাকে দেখাবো, যে অঙ্কগুলো দেখাবো তুমি বিস্ময়কর ভাবে লক্ষ্য করবে যে ওই অঙ্কগুলো, হ্যাঁ তুমি কোচিং এ আগে যেভাবে শিখছো, ভাইয়ারা যেভাবে শিখাইছে, তুমি এখানে এসে তার সাথে সহজ ভাবে শিখতেছো। এগুলা সহজ ভাবে হচ্ছে মানে সব ধরনের অঙ্কের সবচেয়ে সহজ প্রসেস আছে। ভর্তি পরীক্ষা ভাই 5 10 নম্বরে খেলা না, ভর্তি পরীক্ষা 1 নম্বর 2 নম্বরে খেলা। 1 নম্বরের জন্য কেউ ওই ইউনিভার্সিটির ওয়েটিং লিস্টে থাকবে, 1 নম্বরের জন্য কেউ ওই বিশ্ববিদ্যালয়ে পড়বে। সুতরাং কোথাও গিয়ে তুমি যদি 1 নম্বর বেশি পাও, তোমাকে অবশ্যই সেখানে যাওয়া উচিত। কারণ ভর্তি পরীক্ষাটা যেন তেন পরীক্ষা না ভাইয়া। এই যে তুমি সকালে উঠে স্কুলে গেছো, ভোরে উঠে স্কুলে গেছো, টিচারের কাছে দৌড়াইছো, এই টিচার সেই টিচার, একবার স্কুলে একবার কলেজ, কিসের জন্য? অবশ্যই ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য, ভালো একটা সাবজেক্টে পড়ার জন্য ভাইয়া। তুমি যদি এই ভর্তি পরীক্ষায় ফেল হয়ে যাও, তোমার 12 বছরের স্বপ্ন মানে 12 বছরের দৌড়াদৌড়ি ফেল। আর ভর্তি পরীক্ষায় তুমি সফল মানে তোমার 12 বছরের দৌড়াদৌড়ি সফল। সুতরাং এই ভর্তি পরীক্ষায় একটা মার্ক কিন্তু ব্যবধান করে দেবে, 1 মার্ক ব্যবধান করে দেবে। কোথাও গিয়ে যদি তোমার মনে হয় তুমি 1 নম্বর বেশি পাবা, তোমাকে অবশ্যই সেখানে যাওয়া উচিত। এই জায়গায় ইমোশনাল হলে হবে না, চরম বাস্তববাদী হতে হবে। ভাইয়া, এবার আমরা পরের পার্টটা আসি যে m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। তাহলে লম্ব হওয়ার কন্ডিশনটা কি? লম্ব হওয়ার কন্ডিশনটা কি? লম্ব মানে ডট গুণফল 0। খুব ভালো করে বোঝো, লম্ব মানে ডট গুণফল 0। তাহলে ডট গুণফল কেমনে বের করে? তাহলে আমি লিখি, এখানে হলো 3i - 2j + 4k। হ্যাঁ, আবার আরেকটা হচ্ছে 6i - 4j + mk। খুব ভালো করে বুঝে, লম্ব ডট গুণফল কেমনে বের করে? ডট গুণফল করার নিয়মটা হচ্ছে i এর সাথে i গুণন, j এর সাথে j গুণন, k এর সাথে k গুণন। যারা
আগে ডি প্রিপারেশন নিচ্ছিল তারা আমার মতো করে সহজ করে লিখে নাও না। ডট গুণফল করার নিয়ম, ডট গুণফল করার নিয়ম, আই এর সাথে আই গুণন, জে এর সাথে জে গুণন, কে এর সাথে কে গুণন। লিখছো কিনা সবাই? খাতায় লেখো ভাইয়া। আই এর সাথে আই গুণন, জে এর সাথে জে গুণন, কে এর সাথে কে গুণন। তাহলে দেখো আই এর সাথে আই গুণন 18, জে এর সাথে জে গুণন 8, -2 আর -4 গুণ করলে 8, -2 আর -4 গুণ করলে 8, কে এর সাথে কে গুণন তার মানে কত +4m। তাহলে এইটা সমান, এটা হলো তোমার ডট গুণফলের মান। তাহলে ডট গুণফলের মান কত হবে? 0, কারণ লম্ব হওয়ার কন্ডিশনটা হলো ডট গুণফলের মান 0 হইতে হবে। আর ডট গুণফল কেমনে বের করে? আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। তাহলে ক্যালকুলেশন করলে 4m এর মান হবে -26, তাহলে m এর মান হবে -26/4, তার মানে হচ্ছে -13/2। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা, কোপায় দিতে পারছো কিনা। দেখো তুমি আগে যেভাবে চিন্তা করছো এখনকার চিন্তাটা তার চেয়ে সহজ লাগতেছে কিনা। তাই প্রত্যেকটা অঙ্ক অনেক সুন্দরভাবে অনেক সহজে করা যায়। সবাই আমাকে বলো এই জায়গায় এখানে একজন বলছে ভাইয়া এই জায়গায় কিন্তু চিহ্ন ব্যতিক্রম হলে এই নিয়ম খাটবে না। আল্লাহর দুনিয়ায় আমি যা শিখাই এটার কোনো ব্যতিক্রম নাই, সকল ক্ষেত্রে এই নিয়ম খাটবে, সকল ক্ষেত্রে এই নিয়ম খাটবে। কেন খাটবে না? সকল ক্ষেত্রেই খাটবে। এটা বেসিক নিয়ম। বেসিককে আমরা একটা ইউনিক ভাবে প্রেজেন্ট করাইছি, ইউনিক ভাবে প্রেজেন্ট করাইছি। এবার তুমি খেয়াল করো, আমরা চিহ্ন ব্যতিক্রম করে দিলাম। যেমন এখানে আমরা কি করলাম, ধরো একটু চেঞ্জ করে দেই না, ধরো এটা -6 এটা +4, তাহলে m এর মান কত হবে? 3 - 6 কয় গুণ হইছে? মাইনাস দ্বিগুণ। 3 - 6 কয় গুণ হইছে? মাইনাস দ্বিগুণ। তাহলে 4 এখানে খেয়াল করো, 4 এখানে কয় গুণ হবে? মাইনাস দ্বিগুণ। তাহলে 4 মাইনাস দ্বিগুণ হলে কত হবে? -8। তাহলে m এর মান কত হবে তোমার? -8। শেষ। যেভাবে আসবে তুমি অবশ্যই করতে পারবে, কোনো ব্যতিক্রম থাকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোনো ব্যতিক্রম থাকবে না। এই জায়গায় এটা গেল। এবার দেখো হ্যাঁ বলো তো দেখি, সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে গেলে কি গুণফল করতে হয়? সবাই আমাকে এটা একটু জানাও। সামান্তরিক ত্রিভুজ যার ক্ষেত্রফল বের করতে চাই না কেন, কোন গুণফল করতে হয়? m * 2i - 3j + 4k - 4j + 7k। হ্যাঁ, এবং b ভেক্টর ইকুয়াল টু হচ্ছে তোমার 6i - 12j + 21k। এক নম্বর প্রশ্ন, ভেক্টর দ্বয় দ্বারা, এগুলা এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, ক্যালকুলেটর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুব আসে। ভেক্টর দ্বয় দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল, ভেক্টর দ্বয় দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল। এরপর আমরা এক এক করে এখানে আরো দুটো অঙ্ক করাবো। আমরা এখানে আসো, তাহলে বলো তো দেখি, আমি যদি ভেক্টর দ্বয় দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমাকে এখানে কি ডিটেইলস ক্রস গুণফল করাটা কি অনেক সময় সাপেক্ষ না? কথা বলো, ক্রস গুণফল করা, হ্যাঁ সেটারও ম্যাজিক্যাল কনসেপ্ট আছে, প্রত্যেকটা জিনিসের ম্যাজিক্যাল কনসেপ্ট আছে, যে কনসেপ্ট ইজিলি তুমি করতে পারবে। কিন্তু এই জায়গায় ক্রস গুণফল করা তো সময় সাপেক্ষ। তো যেহেতু সময় সাপেক্ষ, আবার ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর নাই, এবং ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর নাই, তো এখানে কিছু টেকনিক্যাল প্রসেস থাকতে পারে। দেখি এই অঙ্ক থাকলে অপশনগুলো কি রকম থাকলো। ধরো 1 নম্বর অপশন, আমি এটার টেকনিক দিয়ে একটু বের করি, তা এ নম্বর অপশন হলো 12√3, বি নম্বর অপশন হলো 6√3, সি নম্বর অপশন হলো ধরো 4√3, এরকম তিনটা অপশন, ডি নম্বরে দিল না, এরকম একটা 4টা অপশন দিয়ে দিল। তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে হবে কোনটা হবে উত্তর। এখন তোমরা হয়তো ক্রস গুণফল করা শুরু করবে, কিন্তু এই জায়গায় দেখবে একটা টেকনিক্যাল ব্যাপার আছে কিনা। দেখো 2 6 কয় গুণ হইছে? 3 গুণ। -4 - 12 কয় গুণ হইছে? 3 গুণ। 7 21 কয় গুণ হইছে? 3 গুণ। তার মানে কি অনুরূপ সহগগুলোর অনুপাত সমান হয়ে গেছে না? আমাকে একটু বলো, অনুরূপ সহগগুলোর অনুপাত কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। আর যেহেতু অনুরূপ সহগগুলোর অনুপাত সমান হয়ে গেছে, অনুরূপ সহগগুলোর অনুপাত সমান হওয়া মানে কি? অনুরূপ সহগগুলোর অনুপাত সমান হওয়া মানে ক্রস গুণফলের মান কত? অনুরূপ সহগগুলোর অনুপাত সমান হওয়া মানে ক্রস গুণফলের মান কত? সবাই आंसर দাও।
অনুরূপ সহগগুলোর অনুপাত সমান হওয়া, তার মানে ক্রস গুণফলের মান কত? শূন্য। তাহলে এই জায়গায় যেহেতু ক্রস গুণফলের মান শূন্য, a ক্রস b এটা তোমার আসতে পারে, এটা ইকুয়াল টু যেহেতু শূন্য, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল, এটা তো ক্রস গুণফলের মান, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে সবাই আমাকে জানাও। তাহলে অবশ্যই সামান্তরিকের ক্ষেত্রফল শূন্য হবে। তাহলে এখানে আনসার হবে নান, এখানে আনসার হবে নান। তাহলে আমি যদি বলি যে এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, সবাই আমাকে বলো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি তোমরাই বলো। এই যে অনুরূপ সহগগুলোর অনুপাত সমান, তার মানে অন্তর্ভুক্ত কোণ কত? অনুরূপ সহগগুলোর অনুপাত সমান, তার মানে অন্তর্ভুক্ত কোণ কত? এখানে আমরা কখন ডট গুণফল ব্যবহার করব, কখন ক্রস গুণফল ব্যবহার করব, এটা একটা লাইন ছিল। এখান থেকে অনেক ধরনের প্রশ্ন হতে পারে। এবার আমরা যে কাজটা করব, কখন ডট গুণফল কখন ক্রস গুণফল, এই দুটো জিনিস তোমাকে জানতে হবে। কখন ডট গুণফল, কখন ক্রস গুণফল। তো ডট গুণফলে আমরা সবাই জানি ডট গুণফল মানে হচ্ছে a ডট b, এটা হচ্ছে ab cos থিটা, আর ক্রস গুণফল a ক্রস b এটা সমান হচ্ছে ab sin থিটা, ab sin থিটা। আমি ঠিক যেভাবে পড়াচ্ছি এরকম সাজানো জিনিসপত্র তুমি পাবে, একদম গোছানো প্রিপারেশনের জন্য তুমি পাবে কোথায়? এনার্জি বইয়ে। এনার্জি বইয়ে তুমি ঠিক এভাবে গোছানো অবস্থায় পাবে। এই যে আমি যেরকম চার্ট করে দিছি, এই চার্টটাই তুমি এনার্জি বইয়ে পাবে। এখানে আবার যেমন এই চার্টটা লিখবো, যেখানে দেখা গেছে যে অন্যান্য 110 পাতা পড়ার সমান এরকম এক একটা চার্ট, এই চার্টগুলো এক্সক্লুসিভলি এনার্জি বইটাতে পাবে, আমি সেখান থেকে তোমাকে দিচ্ছি। খেয়াল করো, ডট গুণফল আমি কখন ব্যবহার করব? এক নম্বর হচ্ছে কোণ নির্ণয়। হ্যাঁ, তাহলে এখানে কোণ, অভিক্ষেপ, উপাংশ, খুব ভালো করে বুঝিও, কোণ, অভিক্ষেপ, উপাংশ, এরপর এই জায়গায় ক্রস গুণফল তুমি কখন বের করবে? লম্ব ভেক্টর, লম্ব একক ভেক্টর, ভেক্টর ক্ষেত্রফল, তারপরে হচ্ছে হ্যাঁ, আর আরেকটা এখানে স্পেশাল সূত্র আছে, দেখো a ডট b সমান হলো ab cos থিটা, a ক্রস b সমান হলো ab sin থিটা। তাহলে আমি যদি a ক্রস b ডিভাইডেড বাই a ডট b করি, খুব ভালো করে বুঝিও, a ক্রস b ডিভাইডেড বাই a ডট b করি, তাহলে এইটা তোমার হবে ab sin থিটা ডিভাইডেড বাই ab cos থিটা। তাহলে এখানে ab কাটা, sin থিটা বাই cos থিটা, এটার অর্থ হলো tan থিটা। তাহলে থিটা সমান হবে tan ইনভার্স a ক্রস b ডিভাইডেড বাই a ডট b। তাহলে এই জায়গায় দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার জন্য ফর্মুলাটা হবে, এই জায়গায় আরেকটা ফর্মুলা আমরা ব্যবহার করব কোণ বের করার জন্য, থিটা সমান tan ইনভার্স, তাহলে উপরে হলো ক্রস গুণফলের মান আর নিচে হলো ডট গুণফলের মান। দেখো এই যে উপরে হলো ক্রস গুণফলের মান, নিচে হলো ডট গুণফলের মান। তাহলে এই জায়গায় এই ক্ষেত্রে আমরা ক্রস গুণফল ডট গুণফল ব্যবহার করব, এই ক্ষেত্রে আমরা ক্রস গুণফল ব্যবহার করব। এখন তাহলে আমরা এখন এক এক করে উত্তর করা শুরু করি। ফার্স্ট অফ অল যে a ইকুয়াল টু 2i মাইনাস 3j প্লাস 4k আর ভেক্টর b ইকুয়াল টু 4i মাইনাস j প্লাস 3k, এরকম দুইটা ভেক্টর। খুব ভালো করে বুঝিও, এক নম্বর তোমাকে বের করতে বললো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, ভেক্টর দ্বয়ের
মধ্যবর্তী কোণ। তোমরা অহেতুক চিন্তা করো ভাইয়া, এই জায়গায় অনেকে বলতেছে যে ভাইয়া আপনি বেসিক পড়াচ্ছেন না, কিভাবে ধামধাম করে অঙ্ক করাচ্ছেন। এটাই তো ম্যাজিক, এটাই ম্যাজিক যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ তাহলে কোন গুণফল ব্যবহার করতে হবে বলো? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ তাহলে কোন গুণফল ব্যবহার করতে হবে? সবাই সবাই শুধু এই চারটা মনে রাখো, দেখো কিভাবে ম্যাজিক দিয়ে অঙ্ক করা যায়। তাহলে আমার এখানে কি করতে হবে? ডট গুণফল, এত কিছু বোঝার দরকার নাই। তাহলে আমি ডট গুণফল সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে a ডট b এটা সমান কি? ab cos θ। তাহলে এখানে cos θ সমান কি হবে? a ডট b, তাহলে cos θ এটা সমান হবে a ডট b ডিভাইডেড বাই a এর মান b এর মান। তাহলে এই জায়গায় তুমি আরেকটু যদি অ্যাডভান্স লিখতে চাও তাহলে θ সমান কি হবে? এই cos ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? আচ্ছা cos θ আমরা রাখি। এখন cos θ সমান a ডট b ডিভাইডেড বাই a এর মান b এর মান। তাহলে a ডট b, a কত? a হচ্ছে তোমার এই জায়গায় দেখো 2i মাইনাস 3j, এরপরে হচ্ছে প্লাস 4k। হ্যাঁ, তাহলে এখানে a ভেক্টর হচ্ছে 2i মাইনাস 3j প্লাস 4k। তাহলে এখন আমাকে বলো ডট গুণফল কেমনে বের করে? সবাই আমাকে ক্যালকুলেশন করে বলো তো দেখি ডট গুণফলের মান কত হবে? এভরিবডি, যে সবাই আমাকে একটু বলো যে ডট গুণফলের মান কত হবে? সবাই আমাকে বলে হ্যাঁ আমাদের গুচ্ছের জন্য রেগুলার ক্লাস হবে। আর তোমাদের জন্য একটা আরেকটা ইনফরমেশন দেই, গুচ্ছ স্পেশাল ফিজিক্স এবং গুচ্ছ স্পেশাল ম্যাথের দুটো স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে। আমার স্পেশাল প্রাইভেট ব্যাচ, আমি তোমাকে এটার নিশ্চয়তা দেব এই প্রাইভেট ব্যাচে আমি এই 35 থেকে 40% জিনিস পড়াবো। এখান থেকে তুমি 90 থেকে 95% কোশ্চেন কমন পাবে। এবং গুচ্ছ, রাবি, চবি এই তিনটা পরীক্ষায় যা পড়াবো এর বাইরে কোনো প্রশ্ন হবে না ইনশাআল্লাহ এই স্পেশাল ব্যাচে। আমাদের স্পেশাল ব্যাচের ক্লাসটা মঙ্গলবার থেকে শুরু হবে ইনশাআল্লাহ। মঙ্গলবার থেকে স্পেশাল ব্যাচে স্পেশাল ক্লাস শুরু। আমি যারা আসবে, তুমি এতদিন ফিজিক্স পড়ো নাই, তোমার ফিজিক্সে অনেক গ্যাপ, তোমার ম্যাথে অনেক গ্যাপ, ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমি তোমাকে এই জায়গায় ফিজিক্সে যদি তুমি আমার কথা মতো চলো ইনশাআল্লাহ 90% মার্কস তোমার থাকবে। আমি তোমাকে সেইভাবে প্রিপেয়ার করব। এর জন্য কি আহামরি কোনো কিছু করতে হবে না, সাজেশন ভিত্তিক পড়াশোনা হবে। একদম লজিক্যাল জিনিস দিব। আমি বলবো যে ভাইয়া এই জিনিসগুলো আসবে, তুমি ওই জিনিসগুলো পড়বা, যেভাবে বলবো চলবা, ইনশাআল্লাহ দেখবা যে তোমার সেই জিনিসগুলো আসছে। অতএব টেনশন করার দরকার নাই, কনফিডেন্স হারানোর দরকার নাই। এই স্পেশাল ব্যাচের ক্লাস মঙ্গলবার থেকে শুরু হবে। আর এখানে তো আমরা রেগুলার ক্লাস করবো ইনশাআল্লাহ। এখন এই জায়গায় তো এই স্পেশাল ব্যাচের ক্লাসে তোমরা যারা একদম মিনিমাম একটা ফিতে, খুবই রিজনেবল একটা ফি হবে। তোমার পুরো ফিজিক্স ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার, আমার ভার্সিটি ব্যাচের ফি হলো 3000 টাকা। বাট এই গুচ্ছ প্লাস চবি, রাবি এবং এইচএসসি এমসিকিউ তোমার কভার হবে। এই পুরোটার ফিজিক্সের কোর্স কি তোমরা একটু ইমাজিন করো কত হইতে পারে। একদম রিজনেবল একটা প্রাইস থাকবে, একদম ফুল সিলেবাস কমপ্লিট হবে, পুরো ফিজিক্স ফুল সিলেবাস কমপ্লিট হবে, পুরো ম্যাথ। আমরা ইনশাআল্লাহ মঙ্গলবার থেকে ক্লাস শুরু করতেছি। তোমরা একটু চিন্তা করো যে হচ্ছে একদম রিজনেবল ফি। তো আমি যখন বলবো ফিটা তোমরা নিজেই অবাক হয়ে যাবে যে হচ্ছে এত কম। একদম এ টু জেড সবই কমপ্লিট করে দেবো। আরেকজন বলছে বই কিভাবে নেবে, তো বই নেওয়ার জন্য তুমি সজীব আহমেদ পলাশ ভাই বা আমার আইডিতে ইনবক্স করলেই হবে। এখন তাহলে ডট গুণফলের মান কেমনে হবে অনেকে বের করছো, যে 4 দুগুণে কত 8, তাহলে এখানে হবে 8 মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 3 আর 4 3 12। তো সবাই উত্তর করছো। এখন দেখো তোমার আনসারটা সঠিক 23। তাহলে ডট গুণফলের মান হলো 23। এবার a b এর মান b এর মান। এখন আমার প্রশ্ন a এর মান কত? a এর মানটা হবে √2a² প্লাস 3a² প্লাস 4a²। আর b এর মানটা হচ্ছে দেখো b এর মানটা হচ্ছে 4a² প্লাস 1² প্লাস 3a²। এটা তো তোমরা সবাই জানো। তাহলে এই জায়গায় cos θ এইটা সমান তোমার আসতেছে 23 ডিভাইডেড বাই 4 আর 9 13 আর 4 কত 12 আর 16 কত 29। তাহলে √29 ইনটু √16 আর 1 17 17 আর 9 26। তাহলে √29 ইনটু √26। তবে যখন ক্যালকুলেটর ব্যবহার থাকবে না তখন এমন মান আসবে যাতে আমরা সহজে কাটাকাটি করতে পারি।
ক্যালকুলেটর না থাকলে এমন মান আসবে যাতে আমরা সহজে কাটাকাটি করতে পারি, এটা নিয়ে তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তবে অনেক সময় তোমার প্রশ্নটা এরকম থাকবে, যেমন প্রশ্নটা কি রকম হবে দেখো, তোমার প্রশ্নটা হবে এরকম যে ক্রস গুণফলের মান, ক্রস গুণফলের মান কত, ক্রস গুণফলের মান হলো 6√3, 6√3 ডট গুণফলের মান, ডট গুণফলের মান এটা কত 18। তো তোমাকে বের করতে বলছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। ক্রস গুণফলের মান 6√3 ডট গুণফলের মান 18, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? হ্যাঁ, এই জায়গায় ক্রস গুণফলের মান 6√3 ডট গুণফলের মান 18, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, এটা তোমাকে বের করতে বলছে। এখন এই জায়গায় আমরা কিন্তু এবার এই যে কোণ বের করার জন্য ডট গুণফল আছে, আরেকটা হলো ক্রস গুণফল আর ডট গুণফল দেওয়া থাকলে আমরা এই লজিকটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো কিভাবে অনেক বড় অঙ্কটা দেখেই উত্তর বলা যায়। তাহলে থিটা সমান tan ইনভার্স, তাহলে উপরে হবে ক্রস, নিচে হবে ডট। তাহলে এখানে ক্রসের মান কত? ক্রসের মানটা হচ্ছে 6√3 আর ডটের মানটা হলো 18। তাহলে এটা এখন ক্যালকুলেটর ছাড়া করবা কিভাবে? তাহলে tan ইনভার্স 6√3 ডিভাইডেড বাই 18 কে লেখা যায় 6 * 3। তাহলে এখানে যেহেতু √3 আছে ভাইয়া, এখানে যেহেতু √3 আছে, তাহলে 3 মানে কত? 3 মানে হলো √3 * √3, 3 মানে √3 * √3, তাহলে 6√3 6√3 কাটা, তার মানে tan ইনভার্স √3, ও সরি tan ইনভার্স 1/√3। এখন tan কত ডিগ্রি মান 1/√3? সবাই आंसर দাও, tan কত ডিগ্রি মান 1/√3? সবাই আমাকে বলো যে tan কত ডিগ্রি মান 1/√3? সবাই সঠিক উত্তর দিচ্ছে যে tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। দ্যাটস গ্রেট। আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন অনেক লক্ষ্মী, সবাই অনেক লক্ষ্মী। তার এটা হচ্ছে tan 30 ডিগ্রি মান 1/√3, তার মানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। ভাইয়া তুমি প্রত্যেকটা অঙ্ক দেখে দেখে বলতে পারতেছো, তুমি টেনশন করো কেন ভাইয়া? তুমি রাইট ট্র্যাকে আছো, তুমি শুধু তোমার শুধু একটা সঠিক গাইডলাইন দরকার। তোমাকে বলা দরকার যে ভাই তুই এগুলা পড়, এগুলা পড়িস না। ভাই ফিজিক্সে তুমি যদি সব পড়তে যাও ভাইয়া 5 বছরেও শেষ করতে পারবে না। এখন তুমি সব পড়তে গিয়া দেখা গেল যেগুলো পরীক্ষায় আসবে না, তুমি সেগুলো বেশি বেশি পড়তেছো, লাভ হবে? হবে না ভাইয়া। তোমাকে এটার জন্য যে যার তার কাছে গেলে হবে না। যারা ভর্তি পরীক্ষায় অনেক দিন ধরে রিসার্চ করে, যারা ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে কন্টিনিউয়াস গবেষণা করে, যারা ভর্তি পরীক্ষায় কন্টিনিউয়াস কি আছে না আছে এটা আসে, যারা ভর্তি পরীক্ষার বই লেখে, তাদের কাছে তোমাকে যাইতে হবে। ব্যাপারটা কি বুঝছো? কারণ তাদের কন্টিনিউয়াস এই জিনিসগুলো নিয়ে রিসার্চ হয়, তারা জানে এই বিশ্ববিদ্যালয়ে কোন প্রশ্ন আসবে কোন প্রশ্ন আসবে না। ব্যাপারটা কি বুঝছো? তো তোমরা তো আগে বিভিন্ন জায়গায় হয়তো ক্লাস করতেছো, ক্লাসের কোয়ালিটি দেখেই তো তোমরা মেজারমেন্ট করতে পারতেছো যে আগে তুমি কিভাবে করছো, এখন তুমি কিভাবে উঠছে ব্যাপারগুলো। তো ওই রকম সবকিছু এক্সট্রাঅর্ডিনারি হবে ইনশাআল্লাহ। এখন আমরা এই জায়গায় আরেকটা ম্যাজিক্যাল জিনিস দেখবো, আরেকটা ম্যাজিক্যাল জিনিস দেখো। ও এটা কেন মিশাই দিলাম? ইসরে, আমার তো উপরে ভেক্টরটাও মিশাই গেছে, তোমাদের কাছে লেখা আছে, সমস্যা নাই, যেহেতু কোণ নিয়ে কথা বলতেছি। তার a সমান হচ্ছে i - √3 কে, i - √3 কে। হ্যাঁ, এই জায়গায় এই ভেক্টরটি 1 নম্বর প্রশ্ন, x অক্ষের সাথে কত কোণ তৈরি করে? 2 নম্বর, y অক্ষের সাথে কৌণিক ব্যবধান, মানে ভাষাগত একটু চেঞ্জ থাকতে পারে, কৌণিক ব্যবধান। আরেকটা হলো 3 নম্বর, z অক্ষের সাথে কৌণিক ব্যবধান। বলো কোণ বের করতে গেলে কোণ গুণন করতে হবে? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে কোণ বের করতে গেলে আমাকে কোণ গুণন করতে হবে। এভরিবডি, কারণ আমরা যদি কোণ বের করতে চাই তাহলে কোণ গুণন করতে হবে। সবাই এই জায়গায় ফিজিক্সের জন্য তুমি এনার্জি আর হচ্ছে ম্যাথের জন্য ইকুয়েশন, এইভাবে টেকনিক্যালি পড়তে চাইলে এই দুটো বই তোমাকে লাগবে, মাস্ট। ভর্তি পরীক্ষার জন্য মাস্ট, যে বই পড়ো সেটা যে বই হোক না কেন, এই দুটো বই মাস্ট। তুমি যদি সাজানো গোছানো টেকনিক্যালি প্রিপারেশন নিতে চাও অবশ্যই মাস্ট।
এখন তাহলে ডট গুণন করতে হবে, তাহলে আমরা ডট গুণন করি। তাহলে ডট গুণন করলে একটু আগে আমরা পাইছিলাম যে থিটা সমান কি হয়, থিটা সমান হয় cos ইনভার্স, এই উপরে আসে a ডট b আর নিচে হলো তোমার a এর মান b এর মান। তাহলে উপরে হলো a ডট b, নিচে হলো a এর মান b এর মান। আমি প্রথমে একটু বেসিক প্রসেসে দেখাবো, তারপরে একটা ম্যাজিক্যাল কনসেপ্ট দেব। আগে আমি একটু বেসিক প্রসেস দেখাই, তারপরে একটু ম্যাজিক্যাল কনসেপ্ট দেই, কেমন? হ্যাঁ, তাহলে খেয়াল করো ভাইয়া, cos ইনভার্স, তাহলে এখানে a ভেক্টর কোনটা? a মানে এখানে যে ভেক্টরটা আছে একটা ভেক্টর i -√3k ইনটু, খুব ভালো করে বুঝিও, ইনটু b ভেক্টর মানে কোনটা? এই ভেক্টরের কোন ভেক্টরের সাথে অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে বলছে? এই ভেক্টরের x অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে বলছে। তাহলে এই ভেক্টরের x অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে বলছে। আচ্ছা, x অক্ষের দিকে একক ভেক্টর কত? সবাই আমাকে জানাও যে x অক্ষের দিকে একক ভেক্টর কত? সবাই জানাও। সবাই আমাকে বলো যে x অক্ষের দিকে একক ভেক্টর কত? তাহলে x অক্ষের দিকে একক ভেক্টরটা হচ্ছে তোমাদের i। x অক্ষের দিকে একক ভেক্টর সবাই आंसर করছে, এটা হচ্ছে তোমার i ডিভাইডেড বাই a এর মান b এর মান। তাহলে a এর মান হবে √1² +√3² আর b এর মান হবে √1²। ভেক্টরের মান বের করা তো সবাই জানো, যে হলো x এর সহগ স্কয়ার যোগ y এর সহগ স্কয়ার যোগ z এর সহগ স্কয়ার। তাহলে একটু আমাকে বলো cos ইনভার্স, ডট গুণফল কেমনে বের করে? i এর সাথে i, তার মানে কি 1 * 1, তার মানে উপরে হলো 1, i এর সাথে i, k এর সাথে k, তো k এর সাথে k তো এখানে নাই, k নাই মানে কত? 0। k এর সাথে k তো এখানে নাই, তাহলে এটা হলো 0, তাহলে বাকিটা দরকার নাই। তাহলে 1 ডিভাইডেড বাই √, এটার উত্তর হলো 2, এটার উত্তর হলো 1, তার মানে cos ইনভার্স হাফ। আমাকে একটু বলো তো দেখি cos কত ডিগ্রি মান হাফ? সবাই আমাকে এটা একটু জানাও, cos কত ডিগ্রি মান হাফ? সবাই উত্তর দিতে থাকো, তাহলে आंसर কত হবে? cos কত ডিগ্রি মান হাফ? cos কত ডিগ্রি মান হাফ? এভরিবডি। আরে ভাই, cos 3 ডিগ্রি মান হাফ হয় কেমনে? এই ভুল করলে হবে নাকি? cos 3 ডিগ্রি মান হাফ, সবাই তো ভুল করতেছো ভাইয়া, অনেকে ভুল করতেছো। cos কত ডিগ্রি মান হাফ? অবশ্যই cos 60 ডিগ্রি মান হাফ। आंसर হবে 60 ডিগ্রি, आंसर হবে 60 ডিগ্রি, এই ভুল করা যাবে না। ভাই sin 3 ডিগ্রি মান হাফ, এটা ভুল করলে তো হবে না। এবার আমরা y অক্ষের সাথে কৌণিক ব্যবধান বের করব। y অক্ষের সাথে কৌণিক ব্যবধান, তাহলে y অক্ষের সাথে কৌণিক ব্যবধান, তাহলে থিটা ইকুয়াল টু cos ইনভার্স। এখন খেয়াল করো, তাহলে a ভেক্টর তো i -√3k আছে, তাহলে y অক্ষের দিকে একক ভেক্টর কোনটা? সবাই আমাকে বলো, y অক্ষের দিকে একক ভেক্টর কোনটা? এভরিবডি। তো অনেকে জানতে চাইছে যে ভাই কোর্স ফি কত? ভাই যেটা 3000 টাকা ছিল ফিজিক্স, যেটা 3000 টাকা ছিল, সেই 3000 টাকা ফি তোমার আজকে থেকে 25 তারিখ পর্যন্ত এই কয়েকদিনের মধ্যে যদি ভর্তি হও, এই ফিজিক্সের ফিটা অর্ধেক হয়ে গেছে, জাস্ট অর্ধেক। 3000 টাকা ছিল, জাস্ট 1500 টাকা। তো জাস্ট 1500 টাকা দিয়ে ফুল ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা কমপ্লিট করে নিতে পারবা, যেটা আমি অফলাইনে 10,000 টাকা নেই। সেটা তোমার এই যে জাস্ট এই গুচ্ছের তোমরা যে একটা ঝামেলায় পড়ছো, তোমাদের প্রবলেম বিবেচনা করে এই গুচ্ছের জন্য জাস্ট 1500 টাকা ফি, ফিজিক্স 1500 টাকা ফি, 25 তারিখ পর্যন্ত 1500, তারপর আবার তোমার ফিটা কিন্তু বেড়ে যাবে। তো সুতরাং যারা এভাবে সহজে শিখতে চাও, একদম ম্যাজিক মানে সাজেশন বেসড পড়াশোনা করতে চাও, তারা এই ব্যাচে জয়েন করতে পারো। আর ডিটেইলস ব্যাচে জয়েন করতে চাইলে ভার্সিটির আরেকটা স্পেশাল ব্যাচ আছে, সেক্ষেত্রে আমি ডিটেইলস পড়াবো। বাট এই ব্যাচটা হবে স্পেশালি যারা দেখা গেছে যে হচ্ছে গুচ্ছের জন্য রাজশাহী চট্টগ্রাম এগুলার জন্য প্রিপারেশন নিতে চাও, একদম এমসিকিউ বেসড প্রিপারেশন, হ্যাঁ, তাদের জন্য আমাদের স্পেশাল এই ব্যাচটা হবে, একদম সাজেশন বেসড পড়াশোনা হবে। বিশেষ করে যারা ডিতে ছিলা, টেনশনে আছো, তাদের জন্য এই স্পেশাল ব্যাচ। যারা মেডিকেলে আছো, তারা ভার্সিটির জন্য একটু বিকল্প অপশন রাখতে যাচ্ছ, তাদের জন্য হচ্ছে এই ব্যাচ। যারা দেখা গেছে যে হয়তো তুমি এক জায়গায় ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছো, শুধু রিটেন করছো, এখন এমসিকিউ এর জন্য একটা কোপ দিতে চাও, তাদের জন্য এই ব্যাচ। হ্যাঁ, তাদের জন্য এই ব্যাচ। হ্যাঁ, ফিজিক্সও 1500 টাকা,
ম্যাথও 1500 টাকা, দুইটা একদম। এটা 25 তারিখের মধ্যে ভর্তি হলে আমি এই মঙ্গলবার থেকে ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। এখন y অক্ষের সাথে কৌণিক ব্যবধান, তাহলে y অক্ষের দিকে একক ভেক্টর কোনটা? j। তাহলে ডট গুণফল করার নিয়ম কি? i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k। তাহলে এখানে যাই থাকুক না কেন আমার আপাতত দেখার দরকার নেই। এটা হবে √1 স্কয়ার প্লাস √3 স্কয়ার আর ইনটু 1 স্কয়ার √1। আমার এটা আসলে দরকার ছিল না। এখন i এর সাথে i নাই, k এর সাথে k নাই, তাহলে এখানে ডট গুণফলের মান কত হবে? তো ডট গুণফলের মান হবে 0, কারণ এখানে তো আমি কারোর সাথে কিছু পাচ্ছি না। i এর সাথে i পাচ্ছি না, j এর সাথে j পাচ্ছি না, k এর সাথে k পাচ্ছি না, তাহলে ডট গুণফলের মান 0। তাহলে উপরে 0 নিচে বারাক ওবামা, তাহলে উপরে 0 নিচে বারাক ওবামা থাকলে আমার মানটা কত হবে? 0। এখন আমাকে বলো cos কত ডিগ্রি মান 0? সবাই আমাকে জানাও যে cos কত ডিগ্রি মান 0? না, ক্লাস পরে থাকবে না ভাইয়া, ক্লাস এটা পরে থাকবে না, স্পেশাল ক্লাস পরে থাকবে না। ভর্তি হতে গেলে তোমরা আমাকে নক দাও এখনই। তোমরা যারা যারা এই নতুন ব্যাচে জয়েন করতে চাও তোমরা এখনই আমাকে একটা নক দিয়ে রাখো যে ভাই আমি মঙ্গলবারে ব্যাচে জয়েন করতে চাই। হ্যাঁ হ্যাঁ, একাডেমিক ব্যাচ আছে। তাহলে cos কত ডিগ্রি মান 0? দেখো তোমরা অনেকে কোণের মান ভুল করতেছো, অধিকাংশ জন কোণের মান ভুল করতেছো। আমি একটা ম্যাজিক্যাল টেকনিক দেব, তোমার ইনশাআল্লাহ কোনোদিন কোণের মান ভুল হবে না, কখনো কোণের মান ভুল হবে না, শেখাবো তোমাদের ইনশাআল্লাহ। তাহলে 90 ডিগ্রি মান 0। তাহলে খেয়াল করো এখানে আমরা একবার একটা বেসিক টেকনিক শিখবো। দেখো কোন অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে বলছে? y অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে বলছে, y অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে বলছে। তাহলে y অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে বলছে। এখানে কি y অক্ষের দিকে একক ভেক্টর ছিল? খেয়াল করে দেখো এখানে y অক্ষের দিকে একক ভেক্টর ছিল না, y অক্ষের দিকে একক ভেক্টর ছিল না। তাহলে যে অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে বলবে সেই অক্ষের যদি একক ভেক্টর না থাকে তাহলে ওই অক্ষের সাথে ওই ভেক্টরটা 90 ডিগ্রি কোণে ক্রিয়া করবে। মনে রাখবা এই জায়গায় যে অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে বলবে সেই অক্ষের যদি একক ভেক্টর না থাকে তাহলে ওই অক্ষটা ওই ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করবে, অর্থাৎ লম্বভাবে অবস্থান করবে। তাহলে সবাই আমাকে এটার উত্তর দাও তো দেখি, যে p এটা হচ্ছে √3i প্লাস 2j, এটা z অক্ষের সাথে কত কোণ তৈরি করে? z অক্ষের সাথে কত কোণ? সবাই आंसर দাও। এই ভেক্টরটা z অক্ষের সাথে কত কোণ তৈরি করে? z অক্ষের দিকে একক ভেক্টর কোনটা? z অক্ষের দিকে একক ভেক্টরটা হচ্ছে তোমাদের k। তাহলে খেয়াল করো এখানে k আছে না নাই? আর না থাকলে উৎপন্ন কোণ কত হয়? তোমরাই উত্তর দাও। তাহলে অবশ্যই 90 ডিগ্রি হবে। তো এই অঙ্কে তুমি যদি চাও আমি আরেকটা ম্যাজিক্যাল কনসেপ্ট বলে দিতে পারি, খেয়াল করো আরেকটা ম্যাজিক্যাল কনসেপ্টটা কি? আরেকটা ম্যাজিক্যাল কনসেপ্ট হচ্ছে x অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে বলছে। কার সাথে উৎপন্ন কোণ বের করতে বলছে ভাইয়া বলো? x অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে বলছে। তাহলে x অক্ষের সাথে উৎপন্ন কোণ যদি বের করতে বলে তাহলে থিটা সমান হবে cos ইনভার্স যে অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে বলবে তার সহগ নিবা। এটা একটু কমেন্টে এখানে সাইড দিয়ে লিখে নাও, সাইড নোট। যে অক্ষের সাথে উৎপন্ন কোণ তার সহগ, যে অক্ষের সাথে উৎপন্ন কোণ তার সহগ, যে অক্ষের সাথে উৎপন্ন কোণ তার সহগ। তাহলে x অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে বললে i এর সহগ, y অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে বললে j এর সহগ, z অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে বললে k এর সহগ। x অক্ষের সাথে উৎপন্ন কোণ i এর সহগ, y অক্ষের সাথে উৎপন্ন কোণ j এর সহগ, z অক্ষের সাথে উৎপন্ন কোণ k এর সহগ। তাহলে x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত? তাহলে i এর সহগ। তাহলে i এর সহগ কত? 1 ডিভাইডেড বাই √, এই ভেক্টরের মান, তার মানে 1 স্কয়ার প্লাস মাইনাস √3 স্কয়ার, তার মানে cos ইনভার্স হাফ, অর্থাৎ কয় ডিগ্রি? 60 ডিগ্রি। অঙ্ক শেষ। যেমন এখানে y অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে বলছে, তাহলে থিটা cos ইনভার্স এই জায়গায় y অক্ষ, তাহলে কার সহগ নেওয়া লাগবে? j এর সহগ। তো j তো এখানে নাই, তার মানে 0, তার মানে cos ইনভার্স 0, অর্থাৎ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমাকে বলো অক্ষের সাথে উৎপন্ন কোণ তোমরা দেখে দেখে বের করতে পারবা কিনা এটা আমাকে একটু জানাও। আমি এবার তোমাকে একটা গোপন নিউজ দিতে চাই। তোমরা কি গোপন নিউজটা শোনার জন্য সবাই রেডি? সবাই রেডি কিনা? যারা টেনশনে আছো যে ফিজিক্স নিয়ে টেনশন, এতদিন তো আমরা দেখা গেছে যে হচ্ছে মেডিকেলের প্রিপারেশন নিছি, ফিজিক্স এইভাবে জোর দেওয়া হয় না, অঙ্ক করা হয় না, যারা এই টেনশনে আছো
যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিল টেনশনে আসো, আল্লাহ এমসিকিউ তো সলভ করি নাই, এবার তো সব জায়গায় এমসিকিউ, হ্যাঁ, যে টেকনিক দিয়ে তো আর করি নাই, তো তাদের জন্য একটা ম্যাজিক্যাল লজিক বলতে চাই। সেটা হচ্ছে তুমি যদি ফিজিক্সে জাস্ট একটা কনসেপ্ট জানো, আমি আবার বলছি ফিজিক্সে জাস্ট একটা কনসেপ্ট জানো, তাহলে তুমি ফুল ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে 40% অঙ্ক করতে পারবে। এবং এই একটা কনসেপ্ট দিয়েই তুমি ভর্তি পরীক্ষায়, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যদি 20টা প্রশ্ন থাকে, মিনিমাম 8টা প্রশ্ন থাকবে, 7টা থেকে 8টা প্রশ্ন থাকবে ওই ম্যাজিক্যাল কনসেপ্টের উপর ভিত্তি করে। ভাই ওই কনসেপ্টটাও ঠিকঠাক মতো জানলে তোমার চান্স মোটামুটি হয়ে যাবে ভাইয়া। তো তোমাকে পড়তে হবে সহজভাবে, সহজভাবে চিন্তা করতে হবে, একদম সব পড়ে কিন্তু মাথায় স্টাক করে ফেলা যাবে না, ঠিক আছে? যদি তুমি এই জায়গায় তোমাকে কি করতে হবে, যে তোমাকে সহজভাবে চিন্তা করে সহজভাবে তোমাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে, তাহলে চান্স নিশ্চিত হবে। তাহলে দেখা গেছে যারা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছে, তুমি তাদেরকে টপকে তুমি চান্স পেয়ে যাবে।